গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুমন স্যার। ভূগোল বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা আগের দিনকার কিন্তু জেনেছিলাম পশ্চিমবঙ্গের অবস্থান, সীমানা এবং পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে। আজকে আমরা পশ্চিমবঙ্গেরই একটা নতুন জিনিস বা নতুন একটা অধ্যায় নিয়ে কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তার আগে উম, সায়ন, তুমি আমাকে বলো যে তোমাদের বাড়ির পাশে কোনো নদী তুমি কখনো খেয়াল করে দেখেছো? নদী আছে? আছে, তাই তো? কি নদী তুমি দেখেছো? নদীর নাম কি বলো? মাতলা নদী। ভেরি গুড। তাহলে তুমি মাতলা নদী যখন নিশ্চয়ই দেখেছো, তাহলে বলো মাতলা নদীতে জল কি সবসময় একই রকম থাকে, না উম, কমে যায় বা কখনো বেড়ে যায়, এরকম কিছু হয়? হয়, তাই তো? হ্যাঁ, এটাকে কিন্তু বলে জোয়ার ভাটা। কখনো নদীর জল বেড়ে যায়, আবার কখনো নদীর জল কিন্তু কমে যায়। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের নদ-নদী সম্পর্কে জানব। তুমি কিন্তু একটা নদীর নাম বললে, মাতলা নদী। এরকম কিন্তু অসংখ্য নদী পশ্চিমবঙ্গে কিন্তু জালের মতো বিস্তার করে রয়েছে। এবং এই নদী কিন্তু আমাদের জীবনকে বিশালভাবে প্রভাবিত করে চলেছে। ঠিক আছে? তাহলে শুরু করি। আজকে আমাদের টপিক কিন্তু পশ্চিমবঙ্গের নদ-নদী। পশ্চিমবঙ্গের নদ-নদী। ঠিক আছে? পশ্চিমবঙ্গ কিন্তু একটি নদীমাতৃক রাজ্য। আচ্ছা, নদীমাতৃক কেন বলা হচ্ছে জানো তোমরা? আমি বলে দিচ্ছি শোনো। নদীমাতৃক অর্থাৎ নদীকে কিন্তু আমরা মায়ের মতো পুজো করি। কেন পুজো করি? কারণ নদী কিন্তু আমাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেছে। তাই না? নদীর দ্বারাই কিন্তু আমরা কৃষিকাজে জলসেচ এর মাধ্যমে কৃষিকাজ করতে পারি, মৎস্য চাষ করতে পারি, পর্যটন করতে পারি। সামগ্রিকভাবে কিন্তু নদী আমাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে চলেছে। ঠিক আছে? উত্তরে পার্বত্য অঞ্চল ও পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে অসংখ্য নদী কিন্তু উৎপন্ন হয়েছে। উত্তরে পার্বত্য অঞ্চল আর পশ্চিমের আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে কিন্তু অসংখ্য নদী উৎপন্ন লাভ হয়েছে এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে দক্ষিণ পূর্বে ঘন জালের মতো বিস্তার লাভ করেছে কিন্তু এই নদী। ঠিক আছে? এই নদী কিন্তু গঙ্গা নদী এবং বঙ্গোসাগরে বেশিরভাগ নদী কিন্তু এসে মিশেছে। ঠিক আছে? এই নদীগুলি গঙ্গা ও ব্রহ্মপুত্রের উপনদী ও শাখা নদী। যে বিভিন্ন জালের মতো যে নদীগুলি সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু অনেকাংশে গঙ্গা নদীর উপনদী, আবার শাখা নদী, বা ব্রহ্মপুত্রের উপনদী, আবার কিন্তু শাখা নদী। যেহেতু বিভিন্ন অংশে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন অংশ ভূপ্রকৃতি ও জলবায়ুর চরিত্র আলাদা। আমরা আগের দিনই পড়েছি যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কিন্তু সব জায়গায় সমান নয়। উত্তরে পার্বত্য অঞ্চলে উঁচু নিচু, সেখানে কিন্তু একরকম নদী সৃষ্টি হয়েছে। তারপরে মালভূমি অঞ্চল, সেখানেও কিন্তু নদী সৃষ্টি হয়েছে। এই ভিন্ন ভিন্ন গোষ্ঠীর নদীর কিন্তু উদ্ভব ঘটেছে এই একটাই কারণে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু সর্বত্র ভূপ্রকৃতি সমান নয়। এই উৎপত্তি আর এই ভিন্নতা অনুযায়ী আমরা কিন্তু নদীকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেটা আমরা পরের স্লাইডে বিস্তারিত আলোচনা করব। দেখো স্টুডেন্টস, উৎপত্তি ও গতিপথ অনুসারে কিন্তু এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী গোষ্ঠী রয়েছে, তাকে মূলত ৫ ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো কি কি এবং এই ভাগের মধ্যে কোন কোন নদী পড়ছে, সেগুলো কিন্তু আমরা বিস্তারিত জানব। তার আগে আমাদের ভাগগুলো, ৫টা ভাগ কিন্তু আমরা জেনে নিই। দেখো, প্রথমেই রয়েছে গঙ্গা ও ভাগীরথী হুগলি নদী। এই যে গঙ্গা নদী, এর একটা অংশ, সেটা একটা পার্ট। দ্বিতীয় রয়েছে দেখো উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চল নদী। উত্তরবঙ্গ কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের একেবারে উপর দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এইসব অঞ্চল নিয়ে যে নদীগুলো রয়েছে তাকে আমরা বলবো কিন্তু উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের নদী। তারপরে রয়েছে দেখো স্টুডেন্টস পশ্চিমবঙ্গ, পশ্চিমাঞ্চল বা মালভূমি অঞ্চলের নদী। দেখো, পশ্চিমবঙ্গে এই পশ্চিম দিকে যে নদীগুলো উৎপন্ন হয়েছে বা নদীগুলো যাদের মতো বিস্তার করে রয়েছে, তাকে আমরা কি বলবো? মালভূমি অঞ্চলের নদী। আমরা ভূপ্রকৃতি পড়ার সময় কিন্তু আমরা জেনেছিলাম যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলগুলো কোনটা কোনটা বা কোন কোন জেলা। সেই জেলাগুলোতে যে নদীগুলো বিস্তার লাভ করেছে, সেই নদীগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। এরপরে দেখো ভাগীরথীর পূর্ব দিকের নদী। ভাগীরথীর পূর্ব দিকের নদী, দেখো এইখানে যে নদীটা গঙ্গা নদী, এর একটা অংশ পদ্মা নামে বাংলাদেশে গেছে, আর একটা অংশ ভাগীরথী হুগলি নামে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই ভাগীরথী নদী যেটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তার এই পূর্ব দিকের যে নদীগুলো রয়েছে সে সম্পর্কে কিন্তু আমরা জানব। এবং সবার শেষে দেখো সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদী।
সুন্দরবন অঞ্চলে দেখো, এই ছবিটা তোমরা দেখো ভালো করে, অসংখ্য বদ্বীপ রয়েছে। এই বদ্বীপে কিন্তু কোন কোন নদী রয়েছে, নদীর বৈশিষ্ট্য কি, নদীর কি কি গুরুত্ব রয়েছে, আমাদের জীবনে প্রভাব কতখানি, সেগুলো কিন্তু আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা আসব গঙ্গা ও ভাগীরথী হুগলি নদী সম্পর্কে। ঠিক আছে স্টুডেন্ট? স্টুডেন্ট, প্রথমেই আমরা আসব গঙ্গা ও ভাগীরথী হুগলি নদী সম্পর্কে। দেখো, ভারতবর্ষের কিন্তু সর্বপ্রধান বা দীর্ঘতম নদী কিন্তু আমরা জানি কি, বলো? গঙ্গা, তাই তো? ভেরি গুড। এই গঙ্গা কোথায় উৎপন্ন হয়েছে বলো তো? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। ভেরি গুড। তাহলে এই গঙ্গা নদী কিন্তু গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন লাভ করে, মানে উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু উৎপন্ন লাভ করছে। তারপরে উত্তরপ্রদেশ, বিহার, এইসব রাজ্যগুলোর মধ্যে দিয়ে, দেখো এই লাল পয়েন্টে দেখো, পশ্চিমবঙ্গের ঠিক রাজমহল পাহাড় রয়েছে এখানে মুর্শিদাবাদে, সেইখানে কিন্তু এই গঙ্গা নদী প্রবেশ করছে। আর এই গঙ্গা নদীর মাত্র 20 কিলোমিটার পথ কিন্তু এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। এই ছোট্ট জায়গাটা দেখো, মাত্র 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার পথ কিন্তু পশ্চিমবঙ্গর মধ্যে পড়েছে গঙ্গা। এরপর গঙ্গা নদী কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। গঙ্গার যে প্রধান শাখাটা, সেটা কিন্তু পদ্মা নামে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে, এবং আরেকটা শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মাঝামাঝি ভাবে প্রবাহিত হয়ে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে? এবারে যদি আমরা বলি গঙ্গা নদীর কয়েকটি উপনদী বা কয়েকটি শাখা নদী সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে গঙ্গা নদীর উপনদীগুলো কিন্তু হলো অজয়, দামোদর, ময়ূরাক্ষী, এইগুলো কিন্তু গঙ্গা নদীর উপনদী। আর গঙ্গা যদি আমরা শাখা নদী বলি, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, এগুলো কিন্তু গঙ্গা নদীর শাখা নদী। হুম। এই যে গঙ্গা দুটি ভাগে ভাগ হয়েছে, এটা কিন্তু মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে। রাজমহল পাহাড়ের কাছে কিন্তু গঙ্গা নদী প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে বিহার থেকে। কিন্তু দুটি ভাগে যে ভাগ হয়েছে, সেটা কিন্তু হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে। তাহলে একটি গেছে পদ্মা নামে বাংলাদেশে, আরেকটি ভাগীরথী হুগলি নামে কিন্তু এসেছে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে বয়ে চলে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আচ্ছা, এবারে এই ভাগীরথী হুগলি, এটা কিন্তু দুটো আলাদা আলাদা নদী। ঠিক আছে? ভাগীরথী নদীটা কিন্তু এই ধুলিয়ানের কাছ থেকে নবদ্বীপ ও মায়াপুর পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য হচ্ছে 220 কিলোমিটার। নবদ্বীপ মায়াপুর পর্যন্ত কিন্তু বিস্তৃত সেই ধুলিয়ান থেকে। ঠিক আছে? 220 কিলোমিটার। আর এরপরে এই এই নদীটাই কিন্তু ভাগীরথী নামে কিন্তু আর থাকলো না। কি নামে থাকলো? হুগলি নামে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর বঙ্গোপসাগরে যে পতিত হয়েছে, তার দৈর্ঘ্য টোটাল হচ্ছে নবদ্বীপ মায়াপুর থেকে কিন্তু, হ্যাঁ, 280 কিলোমিটার। অর্থাৎ এই যে ভাগীরথী হুগলি কিন্তু টোটাল 500 কিলোমিটার পথ পশ্চিমবঙ্গের মধ্যে অতিক্রম করেছে। তাহলে আমরা বলতেই পারি ভাগীরথী হুগলি কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভাগীরথী হুগলি নদী পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, এবং এর দৈর্ঘ্য কত কিলোমিটার? 500 কিলোমিটার। দুটো যদি একসাথে বলে, তাহলে আমাদের বলতে হবে এর দৈর্ঘ্য কিন্তু 500 কিলোমিটার। তাহলে আমরা কি জানলাম? জানলাম ভারতবর্ষের প্রধান নদী কি, আরো জানলাম যে পশ্চিমবঙ্গের প্রধান নদী কি। ঠিক আছে? এবারে আমরা দ্বিতীয় পয়েন্টে আসবো, 2 নম্বরে। স্টুডেন্টস, এবার আমরা দ্বিতীয় পর্বটা নিয়ে আলোচনা করব, যে পর্বটা হচ্ছে উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের নদ-নদী সম্পর্কে। আচ্ছা, উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চল বলতে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন রাজ্যের কথা আমাদের মাথায় আসে বলতো? বলতে পারবে? এ কিন্তু আগে আমরা ভূপ্রকৃতিতে পড়ে এসেছি। ভেরি গুড। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছুটা অংশ, জলপাইগুড়ি জেলার কিছুটা অংশ। ভেরি গুড। ঠিক আছে? এই যে উত্তরবঙ্গে সুউচ্চ হিমালয় পর্বত রয়েছে, সেই পর্বত থেকে কিন্তু অসংখ্য নদী তরাই ও ডুয়ার্সের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে এসেছে। ঠিক আছে? এই যে উত্তরবঙ্গের যে নদ নদী, তার মধ্যে উল্লেখযোগ্য নদী হচ্ছে তিস্তা, তোর্ষা, মহানন্দা, জলঢাকা, রায়ডাক প্রভৃতি। ঠিক আছে? এখন আমরা কিন্তু এই যে উত্তরবঙ্গের নদীগুলি, এর প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানব। দেখো স্টুডেন্টস, উত্তরবঙ্গের যে নদীগুলো, সেগুলো কিন্তু বেশিরভাগ সব পর্বতের সৃষ্টি হয়েছে। তাই কিন্তু বরফ গলার জল এবং সাথে বৃষ্টির জল, এই দুটো জলে কিন্তু নদী সবসময় পুষ্ট থাকে। পুষ্ট মানে কি? পুষ্ট মানে হচ্ছে নদী সবসময় ভর্তি থাকে। ঠিক আছে? ফলে কিন্তু নদী চিরপ্রবাহ, মানে সবসময় জল কিন্তু অনবরত বয়ে চলেছে। ঠিক আছে?
এর পরের পয়েন্ট দেখো 2 নম্বর, তরাই ও ডুয়ার্সের নদীগুলি কিন্তু খুব চওড়া হয়। কেন চওড়া হয়? তার একটা কারণ আছে। কারণ নদী তো নদী যখন পর্বত থেকে এসে সমভূমির কাছে মিশছে, তখন কিন্তু নদী তার গতিবেগ বাড়াচ্ছে, ফলে তার বেসটা কিন্তু অনেক চওড়া হচ্ছে। ঠিক আছে? এই চওড়া হওয়ার ফলে কিন্তু এখানে বর্ষাকালে কিন্তু প্রায়শই বন্যা হয়। ঠিক আছে? তরাই ও ডুয়ার্স অঞ্চলে কিন্তু প্রায় বর্ষাকালে বন্যা হয়। আর এই নদীগুলো কিন্তু অধিকাংশই এই উত্তরবঙ্গের বা পার্বত্য অঞ্চলের যে নদ নদীগুলো, সেগুলো কিন্তু বেশিরভাগ নদী কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিন্তু প্রবেশ করেছে এবং পদ্মা ও যমুনার সাথে কিন্তু গিয়ে মিশেছে। তাহলে আমরা কি জানলাম? উত্তরবঙ্গ কিন্তু অসংখ্য নদীর সৃষ্টি করেছে। ঠিক আছে? আর বেশিরভাগ নদী পদ্মা ও যমুনা নদীতে গিয়ে মিশেছে। এবারে স্টুডেন্টস আমরা এই যে প্রধান প্রধান নদীগুলো পড়লাম বা জানলাম, এই নদীগুলো কোথায় সৃষ্টি হয়েছে, তার প্রবাহপথ কেমন, সেগুলো সম্পর্কে কিন্তু একটু আধটু জানবো। দেখো, প্রধান নদী কিন্তু আমরা বলবো উত্তরবঙ্গের তিস্তা। ঠিক আছে? এই তিস্তা নদী কিন্তু উৎপন্ন হয়েছে কিন্তু সিকিম রাজ্যে। ঠিক আছে? এবং যে জায়গাটা থেকে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে জেমু হিমবাহ। তাহলে তিস্তা নদী কোথায় উৎপন্ন হয়েছে? জেমু হিমবাহতে কিন্তু তিস্তা নদী উৎপন্ন লাভ করেছে। তারপর এই নদী দার্জিলিং এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু ধীরে ধীরে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে এবং বাংলাদেশের যে যমুনা নদী, ওই যমুনা নদীর সাথে কিন্তু এই নদীটি মিশে গেছে। ঠিক আছে? এবারে 2 নম্বর আমরা আসবো মহানন্দা নদী। দেখো, মহানন্দা নদী কিন্তু পাগলাঝোড়া প্রস্রবণের কাছে উৎপন্ন লাভ হয়েছে, মহানন্দা নদী। এরপর এই নদীটি কিন্তু দার্জিলিং এর এবং দার্জিলিং এর দক্ষিণ পশ্চিম অংশে কিন্তু বিস্তার লাভ করেছে এবং পশ্চিমবঙ্গ, বিহার এবং শেষে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করে পদ্মা নদীর সাথে কিন্তু এই নদীটি মিশেছে। এরপরে আসি, দেখো, তোরসা নদী। এটাও কিন্তু উত্তরবঙ্গের একটা খুবই গুরুত্বপূর্ণ নদী, তোরসা নদী। এই নদী কিন্তু উৎপন্ন হয়েছে তিব্বত ও ভুটান সীমান্তের চুম্বিয়ে নামে এক উপত্যকা রয়েছে, সেই উপত্যকাতে কিন্তু এই তোরসা নদীটি উৎপন্ন লাভ করেছে। সেখান থেকে এই নদী আলিপুরদুয়ার এবং কোচবিহারের মধ্যে প্রবাহিত হয়ে কিন্তু আবার সেই বাংলাদেশে প্রবেশ করেছে এবং যমুনা নদীতে কিন্তু এই তোরসা নদী মিশেছে। দেখো, 3টে আমরা প্রধান নদী পড়লাম। এরপরে আমরা আসবো জলঢাকা নদী। এই নদীটি কিন্তু ভুটানে বিদাং হ্রদ বলে একটা হ্রদ রয়েছে, সেইখানে কিন্তু এই জলঢাকা নদীর উৎপত্তি হয়েছে। এরপর এই নদী জলপাইগুড়ি এবং কোচবিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু। ঠিক আছে? প্রভাবিত হয়ে কিন্তু বাংলাদেশে ঢুকেছে এবং বাংলাদেশে ঢুকে যমুনা নদীর সাথে কিন্তু এই নদীটিও মিশে গেছে। এরপরে দেখো, 5 নম্বর রায়ডাক নদী। এটাও কিন্তু উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদী। এই নদী কিন্তু চোমলাহলি বলে একটা শৃঙ্গ রয়েছে, সেই ভুটানে রয়েছে যে শৃঙ্গটা। এই চোমলাহলি শৃঙ্গ থেকে কিন্তু এই রায়ডাক নদীটি উৎপন্ন হয়েছে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের মধ্যে এটাও কিন্তু প্রভাবিত হয়েছে দক্ষিণ দিকে। প্রভাবিত হয়ে কিন্তু আহ, আগে যেমন নদীটা পড়লাম জলঢাকা নদী, সেই নদীর সাথে কিন্তু এই নদীটিও কিন্তু মিশেছে। তাহলে আমরা উত্তরবঙ্গ ও পার্বত্য অঞ্চলের নদী সম্পর্কে কিন্তু বিস্তারিত জানলাম, নদীগুলোর বৈশিষ্ট্য, প্রধান নদী, চাষের নদী এবং আরো যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা জানলাম। এরপরে আমরা 3 নম্বর ভাগটা নিয়ে আলোচনা করব। স্টুডেন্টস, এবারে আমরা 3 নম্বর ভাগটা যেটা সেটা নিয়ে জানবো, পশ্চিমাঞ্চল বা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী। দেখো, মালভূমি অঞ্চল কোন কোন অঞ্চল নিয়ে গঠিত বা কোন কোন জেলা নিয়ে গঠিত সেটা আমরা আগেই পড়ে এসেছি। কোন কোন জেলা বলো কেউ আমাকে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জেলাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মালভূমি জেলার অন্তর্গত এবং এখানে কিন্তু অসংখ্য নদী কিন্তু সৃষ্টি হয়েছে এবং ছোটনাগপুর মালভূমি বলে একটা মালভূমি রয়েছে, সেখান থেকে অসংখ্য নদী পূর্ব বাহিনী হয়ে প্রভাবিত হয়েছে। আর এই নদীগুলি ভাগীরথী নদী বা হুগলি নদীর কিন্তু উপনদী। কি কি নদী আছে আমাদের মালভূমি অঞ্চলে? দামোদর, অজয়, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, এইসব নদীগুলি কিন্তু মালভূমি অঞ্চলের সব বিখ্যাত বিখ্যাত নদী। এইসব নদী সম্পর্কে তো আমরা বিস্তারিত জানবো। তার আগে কিন্তু স্টুডেন্ট আমাদের এই মালভূমি অঞ্চলের নদীর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আমরা জানবো। 1 নম্বর দেখো, আচ্ছা তোমরা কেউ আমাকে বলো যে মালভূমির যে নদীগুলো রয়েছে সেগুলো কি সবসময় জল থাকবে? ভেরি গুড, থাকবে না। কারণ
মালভূমিতে কিন্তু সবসময় বরফ গলা জল পায় না, বা কখনোই মালভূমিতে বরফ গলা জল হয় না। শুধু কিন্তু বৃষ্টির জলে কিন্তু এই নদীগুলো পুষ্ট। তাই বর্ষাকালে এই নদীগুলোর জল ফুলে ফেঁপে ওঠে। সারা বছর নদীতে প্রায় জল থাকে না বললেই চলে। হুম। তাই এই নদীর কিন্তু চিরপ্রবাহী নয়। আমরা উত্তরের পার্বত্য অঞ্চলের নদী সম্পর্কে কি পড়েছিলাম? এই নদীগুলো কিন্তু সবসময় চিরপ্রবাহী, তাই তো? কিন্তু মালভূমি অঞ্চলের নদী কিন্তু চিরপ্রবাহী নয়। কেবলমাত্র বর্ষাকালে এই নদীগুলি ফুলে ফেঁপে ওঠে এবং এর দুকুল ছাপিয়ে কিন্তু বন্যাও দেখা যায়। ঠিক আছে? দেখো, দ্বিতীয় পয়েন্টটা, নদীখাত অগভীর ও প্রশস্ত। নদীর যে গভীরতা সেটা কিন্তু খুবই কম এবং তার দুই পাড় কিন্তু অত্যন্ত প্রশস্ত। ৩ নম্বর পয়েন্ট কি বলছে দেখো, বর্ষার প্রবল বৃষ্টিতে বন্যা হয় প্রায়শই। যেহেতু নদী অগভীর, বর্ষাকালে প্রচুর জল এখানে জমে, তাই কিন্তু প্রায়শই বন্যা সৃষ্টি হয়। গতিপথ বদল করে, অর্থাৎ নদীগুলি কিন্তু তার স্বাভাবিক গতিপথ কিন্তু পরিবর্তন করে নতুন গতিপথ তৈরি করে। এবারে মালভূমি অঞ্চলের প্রধান প্রধান যে নদীগুলি রয়েছে, সেই নদীগুলি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। প্রথমেই আসবো আমরা দামোদর নদী। দামোদর নদী কিন্তু এই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী, অর্থাৎ সব থেকে দীর্ঘতম নদী দামোদর এবং পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চলের প্রধান নদী। এই দামোদর নদী কিন্তু সৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড রাজ্যে। ঠিক আছে? ঝাড়খণ্ড রাজ্যের পালামু বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে এই নদী কিন্তু সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই সৃষ্টি হয়ে এই নদী আহ, বর্ধমান, বীরভূম এর মধ্যে প্রভাবিত হয়ে আমাদের যে হুগলি নদী রয়েছে, সেই হুগলি নদীতে এসে মিশে গেছে। তাহলে দামোদর নদীর সৃষ্টি হয়েছে কোথায়? পালামু জেলাতে, ঝাড়খণ্ডের, এবং দামোদর নদী মিশেছে কিন্তু আহ, কোথায়? হুগলি নদীতে। ঠিক আছে? দামোদর নদীতে কিন্তু প্রচুর বন্যা হয়। তাই দামোদর নদীকে কিন্তু পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় বা দুঃখের নদী বলা হয়। ঠিক আছে? পশ্চিমবঙ্গের দুঃখী নদী বা বাংলার দুঃখ নদী কাকে বলা হয়? দামোদরকে। ঠিক আছে? প্রায়শই এই নদীতে কিন্তু বন্যা হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা পারলে লিখে নেবে, দামোদর নদীর কিন্তু একটি প্রধান উপনদী রয়েছে। ঠিক আছে? দামোদর নদীর প্রধান উপনদী কিন্তু বরাকর। এরপরে আমরা আসবো অজয় নদী। অজয় নদী কিন্তু ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে কিন্তু এই অজয় নদীটি সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়ে এই নদী কিন্তু আহ, দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কিন্তু ভাগীরথী নদীর সাথে এসে কাটোয়া নামে একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে কিন্তু ভাগীরথী নদী রয়েছে, সেই ভাগীরথী নদীর সাথে কিন্তু এই অজয় নদীটি এসে মিশেছে। ৩ নম্বর দেখো, রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী কিন্তু দুটি নদীর মিলিত হয়ে কিন্তু এই নদীটি সৃষ্টি হয়েছে। অর্থাৎ দুটি নদী বয়ে যাচ্ছিল, বয়ে যেতে যেতে দুটো নদী একত্র হয়েছে এবং একত্র হওয়ার পর যে নদীটা বয়ে গেছে তাকে আমরা বলবো রূপনারায়ণ নদী। দুটি নদী কি কি? দ্বারকেশ্বর আর শিলাবতী। এই দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে কিন্তু পরিচিত এবং এই নদীটিও কিন্তু আমাদের হুগলি নদীতে এসে কিন্তু মিশেছে। এরপরে আসবো আমরা ময়ূরাক্ষী নদী। ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় বলে একটা জায়গা রয়েছে, সেখানে এই ময়ূরাক্ষী নদীটা কিন্তু উৎপন্ন হয়েছে। এরপর বীরভূম ও মুর্শিদাবাদের সাথে মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু এই নদীটি হলদি নদীতে এসে মিশেছে। এরপরে ৫ নম্বর হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী কিন্তু মালভূমি অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ নদী। এই নদী কিন্তু ছোটনাগপুর মালভূমি যে রয়েছে সেখান থেকে এই নদী কিন্তু উৎপন্ন লাভ করেছে এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই নদীটি আমাদের একেবারে দক্ষিণে, পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, সেখানে এসে কিন্তু এই নদীটি মিলিত হয়েছে। আচ্ছা, এই যে সুবর্ণরেখা নদী, এই সুবর্ণরেখা নদীর উপরে কিন্তু দুটো খুব বিখ্যাত জলপ্রপাত রয়েছে ঝাড়খণ্ডে অবস্থিত কিন্তু এটা, এই জলপ্রপাত দুটি। কি কি কেউ বলতে পারবে? পারবে না তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আহ, সুবর্ণরেখা নদীর উপরে দুটো কিন্তু বিখ্যাত জলপ্রপাত, একটা হচ্ছে হুড্রু আর একটা হচ্ছে দশম জলপ্রপাত। এক হুড্রু আর দুই দশম। আচ্ছা, তাহলে আমরা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদী সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপরে আমরা ৪ নম্বর যে ভাগটা রয়েছে পশ্চিমবঙ্গের নদ নদীর, সেই ৪ নম্বর ভাগটা নিয়ে কিন্তু বিস্তারিত জানবো। স্টুডেন্টস, যে ৪ নম্বর ভাগটা রয়েছে সেটা হচ্ছে পূর্বাঞ্চলের বা ভাগীরথীর পূর্ব দিকের নদী। অর্থাৎ ভাগীরথীর পূর্ব দিকে যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় এই নদীগুলো কিন্তু বয়ে চলেছে। কি কি নদী? ভৈরব, জলঙ্গি, মাথাভাঙা, কালিন্দী, এই নদীগুলো কিন্তু ভাগীরথীর পূর্ব দিকের নদী।
দেখো এই ভাগীরথীর পূর্ব দিকের নদীগুলির কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য? পদ্মা ও ভাগীরথীর মাঝে এই নদীগুলো কিন্তু শাখা নদী। অর্থাৎ একটা নদী গেছে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা, আর একটা ভাগ এসছে কিন্তু ভাগীরথী হুগলি নামে। এই যে মাঝখানে যে অংশটা, এই মাঝখানে যে নদীগুলো সেগুলো কিন্তু সবই শাখা নদী। তাই ভৈরব, জলঙ্গি, মাথাভাঙা, কালিন্দী, ইছামতি এগুলো কিন্তু সবই শাখা নদীর উদাহরণ। ঠিক আছে? এরপরে দেখো পয়েন্ট, অধিকাংশ নদী কিন্তু মজে গেছে, তার প্রবাহ বন্ধ হয়ে গেছে। মজে যাওয়া মানে যে নুড়ি কাকর বালি যে উচ্চ প্রবাহ থেকে বয়ে বয়ে নিয়ে এসে তার সমতলে এসে জমা হচ্ছে, ফলে নদী তার গভীরতা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। ঠিক আছে? তাই এই নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষাকালে কিন্তু একমাত্র এই নদীগুলোতে জল প্রচুর পরিমাণে বয়ে চলে, যার ফলে যদি নদী অগভীর হয়, স্বাভাবিকভাবেই কিন্তু বর্ষাকালে নদীর দুই কূল ছাপিয়ে কিন্তু বন্যা প্রায়ই দেখা যাবে, এবং এইসব নদীগুলোতে প্রতি বছরই কিন্তু বন্যা উম, হয়। তাহলে ভাগীরথীর পূর্ব দিকের নদীসমূহগুলো কি কি সেটা আমরা আরেকবার জেনে নিই। ভৈরব, জলঙ্গি, মাথাভাঙা, কালিন্দী, ইছামতি প্রভৃতি আরো অনেক নদী রয়েছে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট নদী। ঠিক আছে? এরপরে আমরা 5 নম্বর যে ভাগটা, সে ভাগটা পড়ব। 5 নম্বর ভাগটা হচ্ছে সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদীসমূহ। আচ্ছা স্টুডেন্টস, তোমরা তো অবশ্যই সুন্দরবনে ঘুরতে গেছো, শীতের সময় বোটে অনেকে করে সুন্দরবনে ঘুরতে যায় এখন। তা কেউ কি গেছো? তুমি গেছো। তুমি কি 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 নদী দেখেছো ওখানে? ভেরি গুড, মাতলা নদী, ঠাকুরন, রায়মঙ্গল। আচ্ছা, আর তুমি কি আরো একটা জিনিস লক্ষ্য করেছো যে নদীতে সবসময় জল কমছে আবার কখনো বাড়ছে? লক্ষ্য করছো, তাই তো? এটাকে কিন্তু জোয়ার ভাটা বলে। ঠিক আছে? আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চল, এই বদ্বীপ অঞ্চলের নাম কেন হয়েছে বদ্বীপ অঞ্চল? দ্বীপ। দ্বীপ কথার অর্থ হচ্ছে চারিদিকে জল, মাঝখানে স্থলভাগ। আর এই দ্বীপগুলো কিন্তু দেখতে বাংলা অক্ষর বয়ের মতো হয়। তাই কিন্তু এইগুলোকে আমরা কি বলবো? বদ্বীপ অঞ্চল। এই পশ্চিমবঙ্গের যে সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদীগুলো, এই নদীগুলো কিন্তু সবই জোয়ার ভাটার প্রকোপের কারণে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। ঠিক আছে? মানে সবসময় এই নদীগুলোতে জোয়ার ভাটা খেলে। আচ্ছা, সুন্দরবন অঞ্চলের নদীগুলোর কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে জানবো আমরা। নদীগুলো উচ্চ অংশ মজে যাওয়ার কারণে অস্তিত্ব প্রায়ই নেই। নদীগুলোর উচ্চ অংশ বা উপরের দিকটা কিন্তু প্রায় মজে মজে গেছে, অস্তিত্ব আর নেই। নদীগুলো জোয়ার ভাটা খেলে এবং জোয়ারের জল স্পুষ্ট বলে চিরপ্রবাহী। দেখো এখানে কিন্তু সবসময় সমুদ্রের জল প্রবেশ করছে, আবার সমুদ্রের জল বেরিয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা হচ্ছে, এই জোয়ার ভাটা প্রক্রিয়া, এর ফলে কিন্তু নদীতে সবসময় জল কিন্তু ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে। সুন্দরবন মানুষের যে মানুষ মানুষজন যে রয়েছে, অধিবাসীরা যারা রয়েছে, তারা কিন্তু এইসব নদীর উপরে কিন্তু প্রবলভাবে নির্ভরশীল। তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু এইসব নদীর উপর থেকে। নদীতে মিন ধরা, মাছ ধরা মাধ্যমে কিন্তু প্রচুর মানুষ তাদের এই জীবিকা অর্জন করে বেঁচে থাকে। ঠিক আছে? আহ, এই সুন্দরবনে কিন্তু আরো দুটি কারণে খুব বিখ্যাত। সুন্দর কি কি বলো? ম্যানগ্রোভ অরণ্য, ভেরি গুড। ছবিতে দেখো ম্যানগ্রোভ অরণ্যের আমি একটা ছবি দিয়েছি। ম্যানগ্রোভ অরণ্য কিন্তু সুন্দরবনে সব থেকে বেশি রয়েছে সারা পৃথিবীর মধ্যে। ঠিক আছে? এই ম্যানগ্রোভ অরণ্যের জন্য কিন্তু সুন্দরবন বিখ্যাত। আর একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমাদের সুন্দরবনে রয়েছে। হুম। আচ্ছা ঠিক আছে, এবারে বৈশিষ্ট্য আর একটা পয়েন্ট দেখো, যে জোয়ারের কারণে জল কিন্তু লবণাক্ত, যেহেতু সমুদ্রের জল কিন্তু এখানে প্রবেশ করছে, তাই কিন্তু জোয়ারের জল কিন্তু লবণ জল, সমুদ্রে তো লবণাক্ত জল হয়, সেই জল কিন্তু নদীতে প্রবেশ করছে, এবং উজান স্রোতও কিন্তু এই সুন্দরবন অঞ্চলের নদীগুলোতে দেখা যায়। ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সুন্দরবন নদীগুলির, যে এই নদীতে কিন্তু চওড়া যে কি বলে খাড়ি, ওই খাড়ি কিন্তু এই নদীগুলোকে নদীর থেকে সৃষ্টি হয়েছে, চওড়া খাড়ি। আর সুন্দরবনের নদীগুলো কিন্তু খালের মাধ্যমে কিন্তু যুক্ত থাকে। অনেকগুলো খাল রয়েছে পরস্পরের সাথে, কিন্তু সুন্দরবনের নদী যুক্ত থাকে। জোয়ারের জল কিন্তু এই খালের মধ্যে দিয়ে প্রবেশ করে। আচ্ছা, এবারে কয়েকটি গুরুত্বপূর্ণ নদী আমরা জানবো সুন্দরবনে, যেগুলো হচ্ছে গোসাবা, পিয়ালি, মাতলা, ঠাকুরন, রায়মঙ্গল, সপ্তমুখী। এই নদীগুলো কিন্তু সুন্দরবন অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। সুন্দরবন অঞ্চলে একে তো জোয়ারের সময় জল তো নদীতে ঢোকেই, এবং বর্ষাকালে কিন্তু প্রবল বৃষ্টি হয়, ফলে জল আরো ফুলে ফেঁপে ওঠে। দুকুল ছাপিয়ে কিন্তু মাঝে মাঝে বন্যাও কিন্তু সুন্দরবন অঞ্চলে হয়ে থাকে।
একটা ছবি দেখো তোমরা, দিয়েছি আমি, পাড় দেখো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, এ কিন্তু বন্যার বা জলের স্রোতের ফলেই কিন্তু এটা হয়েছে। তাহলে আমরা সুন্দরবন অঞ্চলের নদ নদী সম্পর্কে জানলাম, সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য, এবং সুন্দরবনে কোন কোন অঞ্চলে কিন্তু এই নদীগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা বিস্তারিত জানলাম। আমরা তাহলে নদ নদীর যে পাঁচটা ভাগ, সেই পাঁচটা ভাগ নিয়ে কিন্তু আমরা বিস্তারিত জানলাম। ঠিক আছে স্টুডেন্ট? স্টুডেন্টস, এতক্ষণ যে আমরা বিষয়টা জানলাম যে পার্বত্য, মালভূমি বা সুন্দরবন অঞ্চলের নদীগুলো সম্পর্কে, সেই নদীগুলোর কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে নদীগুলির। যেমন ধরো, উৎসর দিক দিয়ে যদি ভাবি, পর্বতের নদীগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু বরফ গোলা জলে পুষ্ট, তাই এটা চিরপ্রবাহী। মালভূমি অঞ্চলের নদী কি, সবসময় তো জল থাকে না, তাই চিরপ্রবাহী এটা নয়। কেবলমাত্র বর্ষাকালেই জল থাকে, তাই বর্ষাকালেই এটা চিরপ্রবাহী। আচ্ছা, সুন্দরবন অঞ্চলের নদ নদী, সুন্দরবন অঞ্চলের নদ নদী কিন্তু জোয়ারের জলে কিন্তু পুষ্ট। ঠিক আছে, এবারে আসবো আমরা নদী খাত। নদী খাত পর্বতে কিন্তু গভীর এবং গিরিখাতের মধ্যে দিয়ে কিন্তু নদীগুলি প্রভাবিত হয়। আর মালভূমি অঞ্চলের নদীগুলি কিন্তু নদী খাত খুবই চওড়া হয়। আর সুন্দরবন অঞ্চলের নদীগুলি কি, খাড়ির সৃষ্টি করে, তাই তো? আচ্ছা, এবার যদি আমরা বন্যার দিক থেকে দেখি, তাহলে পার্বত্য অঞ্চলে যে বন্যা হয় সেটাকে আমরা এক কথায় কি বলি জানো? তোমরা কেউ জানো না তো? সেটাকে কিন্তু আমরা বলি হড়কা বান। হঠাৎ করে কিন্তু বান আসে, তাই একে কিন্তু আমরা হড়কা বান বলে থাকি। আর মালভূমি অঞ্চলে কিন্তু কেবলমাত্র বর্ষার সময়েই কিন্তু নদীতে জল পুষ্ট থাকে, তাই বর্ষার সময়েই কিন্তু এই নদীতে বন্যাগুলো হয়। আর সুন্দরবন অঞ্চলের নদীগুলোতে কিন্তু বন্যা হয় বর্ষাকালে এবং শরৎকালে। আহ, মাঝে মাঝে দেখবে সুন্দরবন অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়, কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাস ইত্যাদি হয়, তখনই কিন্তু বন্যাটা হয়। এবার যদি লবণতার কথা ভাবি, সুন্দরবন অঞ্চলে কিন্তু নদ নদী কিন্তু সমুদ্রের জল প্রবাহিত হয়, তাই কিন্তু এই জল কিন্তু পুরোপুরি লবণাক্ত। আর পর্বতে মিষ্টি জল বা বরফ গলা জল হয়, এই কিন্তু লবণাক্ত একদমই নয়। আর মালভূমি অঞ্চলে কিন্তু বৃষ্টির জল বেশি আসে, তাই বৃষ্টির জল কিন্তু কোনোভাবেই লবণাক্ত নয়। ঠিক আছে, এই আমরা পার্থক্যগুলো কিন্তু আমরা অল্প বিস্তর জানলাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে স্টুডেন্ট, আমরা পশ্চিমবঙ্গে যে জলসম্পদ রয়েছে সেই জলসম্পদ সম্পর্কে বিস্তারিত জানবো। এখন আমরা জানবো পশ্চিমবঙ্গের জলসম্পদ সম্পর্কে। জলসম্পদ অর্থাৎ সমগ্র যে পশ্চিমবঙ্গের জল সম্পদ, সেটা ভূপৃষ্ঠের উপরে হতে পারে, ভূপৃষ্ঠের নিচে হতে পারে, এই যে সমগ্র জল, সেটাকে আমরা একসাথে কিন্তু জলসম্পদ বলবো। দেখো, পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য, যেখানে কিন্তু জলসম্পদে আমাদের পশ্চিমবঙ্গ যথেষ্ট সমৃদ্ধ। অর্থাৎ প্রচুর পরিমাণে জল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। ঠিক আছে, ভারত সরকার তথা আহ, জলসম্পদ মন্ত্রকের তথ্য অনুযায়ী সারা ভারতবর্ষের মধ্যে মোট জলসম্পদের কিন্তু 7.5% আমাদের এই পশ্চিমবঙ্গে অবস্থিত। এবারে এই জলসম্পদ যে রয়েছে, এই জলসম্পদের দুটি ভাগ রয়েছে। একটি ভাগ হচ্ছে ভূপৃষ্ঠের উপরের জল, আর অপরটি হচ্ছে ভূপৃষ্ঠের নিচের জল, মাটির নিচের জল, অর্থাৎ যেটাকে আমরা কিন্তু ভৌমজল নামেও জানি, যে জল আমরা পান করি। আচ্ছা, ভূপৃষ্ঠের উপরের জল, আমাকে কেউ বলো ভূপৃষ্ঠের উপরের জল কি কি হতে পারে? নদ নদী, খাল বিল, পুকুর, কোনো জলাশয়, হ্রদ, এগুলো কিন্তু ভূপৃষ্ঠের উপরের জল। আর ভৌমজল, দেখো ছবিতে দেখো ভৌমজলের ছবি রয়েছে, মাটির কিন্তু অনেক নিচে যে জল রয়েছে তাকে কিন্তু আমরা কি বলবো, ভৌমজল। এবারে এই ভূপৃষ্ঠ যে জলগুলি, এই জল কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহৃত হয়, এবং এর দ্বারা কিন্তু আমরা অনেকখানি প্রভাবিত, এবং এর সুফল কিন্তু আমরা কিন্তু বর্তমানে পাচ্ছি। কি কি সুফল পাচ্ছি সেটা একটু দেখে নেবো আমরা। প্রথম পয়েন্ট দেখো, নদ নদী ও খালের ভূপৃষ্ঠ জলের বহুমুখী ব্যবহারের সুফল। জলসেচ, বিদ্যুৎ উৎপাদন। দেখো তিস্তা নদী রয়েছে আমাদের, তারপরে মালভূমি অঞ্চলে দামোদর নদী রয়েছে, এই নদীগুলির মাঝখানে কিন্তু আহ, বাঁধ নির্মাণ করে, ড্যাম নির্মাণ করে কিন্তু প্রচুর জলবিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। প্রায় 50 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যা আমাদের পশ্চিমবঙ্গে সাপ্লাই হচ্ছে। ঠিক আছে, দ্বিতীয়, পানীয় ও দৈনন্দিন কাজকর্ম। দেখো দৈনন্দিন কাজকর্ম করতে গেলে কিন্তু আমাদের নানা কাজকর্ম কি কি, যেমন কৃষিকাজের মাধ্যমে কৃষিতে ভূমিতে জল দেওয়া, আমাদের নিজেদের স্নান, তাই তো, এবং গৃহস্থলীয় নানা কাজকর্মে কিন্তু জল
অনেকাংশে আমরা এই নদী খাল বিল থেকে পাচ্ছি। আর পানীয় জল যদি আমরা বলি, দেখবে কলকাতা শহর কিন্তু হুগলি নদীর জল কিন্তু পরিশোধন করে পানীয় জল রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবারে আসবো শিল্প কাজে ব্যবহৃত জল। শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই তোমরা লক্ষ্য করে দেখবে যে শিল্প যে কারখানাগুলো গড়ে উঠেছে, সেই শিল্প কারখানাগুলো কিন্তু নদীর তীরবর্তী অঞ্চলে বা নদীর একেবারেই পাশে কিন্তু গড়ে উঠেছে। কারণ নদী থেকে জল তাদের নিতে খুবই সুবিধা হয় এবং প্রচুর পরিমাণে শিল্প কাজে জল লাগে। তৃতীয়, পরিবহন। দেখো, কোনো পণ্য পরিবহন বা মানুষের যাতায়াতের ক্ষেত্রেও কিন্তু নদ-নদী বা খালের দ্বারা কিন্তু আমরা আহ, নৌকা বা বোট ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা যোগাযোগ বজায় রাখি, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে মাছ উৎপাদন। সুন্দরবন অঞ্চলে প্রচুর ছোট ছোট পুকুর, খাল, বিল প্রচুর পরিমাণে মাছ উৎপাদন করা হয়। এছাড়া নদীতেও কিন্তু প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করেও মানুষ তার জীবন আরোহণ করে চলেছে। 6 নম্বর পয়েন্ট, পর্যটন। তোমরা সবাই কম বেশি সুন্দরবনে ঘুরতে যাও, নদ নদীর উপরে বোটে করে ঘুরতে যাও, তাহলে পর্যটনও কিন্তু আমরা নদ নদীর একটা সুফল। তার থেকে কিন্তু আমরা অনেক পরিবেশের মনোরম দৃশ্য দেখতে পাই, তাই তো? এটা গেল নদ নদী ও খাল বিলের সুফল। এবারে তোমরা আমাকে কেউ বলো, এই এই যে জলের অতি ব্যবহার করছি আমরা, তার কি কোনো কুফল নেই বা তার কি কোনো খারাপ দিক নেই? বলো। আছে, তাই তো? ভেরি গুড। এই জলের কিন্তু অতি ব্যবহারের ফলে কিছু খারাপ দিক রয়েছে, সেই পয়েন্টগুলো তোমরা দেখো। দেখো, মাটির কিন্তু লবণতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ এই যে জল আমরা তুলছি উপরে নদী খাল বিল থেকে, ফলে মাটি কিন্তু প্রায় সময় ভিজে থাকছে। এই ভিজে থাকার কারণে কিন্তু মাটিতে লবণতা দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ফলে মাটির কিন্তু উর্বরতা কিছুটা হলেও কমছে। এরপরে দেখো, জল দূষণ। আমরা নানাভাবে কিন্তু আমাদের ইচ্ছাকৃতভাবেই বলতে পারো, আমরা জল কিন্তু দূষণ করে চলেছি, যেটা পরিবেশের পক্ষে খুবই কিন্তু ক্ষতিকারক। কিভাবে জল দূষণ করছি আমরা? কোথাও ঘুরতে গেলাম বোটে করে, নদীতে আমরা বিভিন্ন চিপসের প্যাকেট, নোংরা প্লাস্টিক বোতল ফেলছি, যার ফলে কিন্তু জল দূষিত হচ্ছে। এরপরে দেখো, ভূমিক্ষয়। সুন্দরবন অঞ্চলের নদীগুলো কিন্তু এই যে যখন বন্যা হয় বা সামুদ্রিক জলোচ্ছ্বাস হয়, তার ফলে কিন্তু প্রচুর ভূমিক্ষয় হয়, যার ফলে কিন্তু সুন্দরবন ধীরে ধীরে কিন্তু অনেকাংশে সমুদ্রের গভীরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর 4 নম্বর পয়েন্ট দেখো, জলের অপচয়। আমরা এখানে ওখানে দেখবে কল ট্যাপ খোলা, জল অনবরত পড়ে যাচ্ছে, এর ফলে কি, জল তো শেষ হচ্ছে। এই জলের অপচয় কিন্তু মানুষের ভবিষ্যতের জীবনের পক্ষে খুবই ক্ষতিকারক প্রভাব কিন্তু আনবে। তাহলে আমরা কি জানলাম, যে পশ্চিমবঙ্গের যে জলসম্পদ, সেই জলসম্পদ ভূপৃষ্ঠের জল আর ভৌমজল, এই দুটি ভাগে ভাগ করা যায়। ভূপৃষ্ঠের জলের কিছু কিছু সুফল আছে এবং কিছু কিছু কুফলও আছে। নদ নদী খাল বিল এগুলো কিন্তু ভূপৃষ্ঠের জল। এরপরে আমরা ভৌমজলের সুফল ও কুফল নিয়ে পরের স্লাইডে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবারে আমরা কূপ ও ভৌমজল যে রয়েছে, সেই ভৌমজলের ব্যবহারের কিছু সুফল এবং কিছু কুফল নিয়ে আলোচনা করব। আগে আমরা কি জানলাম, যে ভূপৃষ্ঠের জলের সুফল আর কুফল। এবারে কূপ ও ভৌমজলের কিছু সুফল ও কুফল নিয়ে পড়ব। প্রথমেই আসবো সুফলগুলো নিয়ে। কি কি সুফল আমরা পাই? দেখো, 1 নম্বর, জলসেচ। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু কৃষি প্রধান একটা রাজ্য, যেখানে কৃষিকাজে প্রচুর পরিমাণে জল লাগে। তা সেই জলের ঘাটতি মেটাতে কিন্তু আমরা ভৌমজল, কূপের সাহায্যে কিন্তু ভৌমজল পাম্পের সাহায্যে কিন্তু তুলে এনে চাষবাস করে থাকি। ঠিক আছে, এই জলের চাহিদা মেটাতে গিয়ে কিন্তু ভৌম জলস্তর অনেকাংশে আমাদের খুবই সাহায্য করে। যে দ্বিতীয়ত, পানীয় জল সরবরাহ। পুরো পশ্চিমবঙ্গের প্রায় 10 কোটি মানুষ কিন্তু এই ভৌমজলকে পানীয় জল হিসেবে কিন্তু ব্যবহার করে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পানীয় জলের মূল উৎসই কিন্তু এই ভৌমজল। ঠিক আছে, শিল্প কাজে ব্যবহৃত হয়। অনেকাংশে দেখবে শিল্প কাজেও কিন্তু এই ভৌমজল ব্যবহৃত হয়, বা মাটির নিচের জল বা শুদ্ধ জল কিন্তু ব্যবহৃত হয়। যেমন বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্প রয়েছে, সেখানে কিন্তু এই ভৌমজল ব্যবহার হয়। বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে, সেখানেও কিন্তু এই ভৌমজলের ব্যাপক গুরুত্ব রয়েছে। কারণ আইসক্রিম আমরা খাচ্ছি, বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ যেগুলো হচ্ছে সেগুলো আমরা খাচ্ছি, তাই সেগুলো কিন্তু এই ভূপৃষ্ঠের জলে কিন্তু হয় না। সেগুলো কিন্তু এই ভৌমজল স্তরের মাধ্যমেই কিন্তু আমাদের চাহিদা মেটায়। আচ্ছা, গৃহস্থালীয় কাজকর্ম। আমরা
আমাদের গৃহস্থলীয় প্রায় প্রতিটা কাজ করতেই এই ভৌমজলের ব্যবহার করে থাকি। তুমি কি কি গৃহস্থলীয় কাজ করতে তোমার ভৌমজল বা ব্যবহার করে থাকো বলো? ভেরি গুড। রান্না করতে, তারপরে স্নান করতে, জামা কাপড় কাচতে, ঘর ধুতে বা মুছতে, তাই তো? হ্যাঁ, এই কাজের ফলেই কিন্তু ভৌমজল এবং কূপের জল কিন্তু আমরা প্রচুর ব্যবহার করে থাকি গৃহস্থলীয় কাজের ক্ষেত্রে। এ তো গেল কূপ ও ভৌমজলের ব্যবহারের সুফল। কোনো জিনিস যখন আমি অতিরিক্ত ব্যবহার করব, তার কিন্তু নিশ্চয়ই কিছু অসুবিধা বা কুফলও থাকবে, তাই তো? তোমার কি মনে হয় বলো, এই অতিরিক্ত জল আমরা ব্যবহারের ফলে কুফল কি হতে পারে? বলো তুমি। ভেরি গুড। ভবিষ্যতে জলের সংকট দেখা দিতে পারে। তাই কিন্তু আমাদের কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু ভৌমজল কেন, ভূপৃষ্ঠের জল কেন, সব কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। যথেচ্ছভাবে যেখানে সেখানে জল নষ্ট হচ্ছে সেটা কিন্তু আমাদের এড়িয়ে চলতে হবে। কোথাও কল নলকূপ থেকে অনবরত জল পড়ে যাচ্ছে, সেটা দেখলে কিন্তু আমাদের গিয়ে বন্ধ করে দিয়ে আসা উচিত, তাই তো? এবারে দেখো, কূপ ও ভূমিজলের অতি ব্যবহারের কিছু কুফল। প্রথমেই আমরা আসবো মাটির লবণতা বৃদ্ধি। দেখো, অতিরিক্ত ভৌমজল বা চাষবাসের ক্ষেত্রে যখন আমরা অতিরিক্ত ভৌমজল তুলে নিচ্ছি, তখন কিন্তু মাটিতে জলটা থেকে যাচ্ছে, ফলে মাটি প্রায় সময়ই কিন্তু ভিজে যাচ্ছে, এবং এই ভেজার ফলেই কিন্তু মাটিতে লবণতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আর একটা কথা তোমরা লক্ষ্য করো বা জানো, দেখো, উম, মাটিতে যখন লবণ দিনের পর দিন থেকে যাবে, তাহলে মাটির কিন্তু উর্বরতা দিনের পর দিন কমে যাবে। ২ নম্বর হচ্ছে আর্সেনিক দূষণ। কূপ ও ভৌমজলের অতি ব্যবহারের ফলে কিন্তু আর্সেনিক দূষণ কিন্তু দিনের পর দিন হয়ে চলেছে। দেখো, ভৌমজলস্তর নির্দিষ্ট একটা স্তর অবধি থাকে, কোনো একটা শিলার নির্দিষ্ট স্তর অবধি থাকে। সেই স্তর থেকে যখন অতিরিক্ত জল আমরা তুলে নিচ্ছি, তার ফলে কিন্তু জলে আর্সেনিক দূষণ ঘটছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে, বা এই হাওড়া, কলকাতা, এই যে হুগলি নদীর দুপাড়ে যে অঞ্চলগুলো রয়েছে, সেগুলো অঞ্চলগুলোতে কিন্তু দিনের পর দিন এই আর্সেনিকের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এই আর্সেনিকের প্রভাবে কিন্তু মারাত্মক মারাত্মক রোগ সৃষ্টি হয়। তোমরা ছবিতে দেখো, একটা হাতের ছবি দেখো, কালো কালো, এটাকে কিন্তু বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। অর্থাৎ এই রোগটা কিন্তু আর্সেনিকের প্রভাবে হতে হয়। এর ফলে কিন্তু মানুষের প্রাণহানি হতে পারে। আর একটা রোগ, ক্যান্সার, কিন্তু এই আর্সেনিকের প্রভাবেও হয়। ঠিক আছে? এর পরের পয়েন্ট আমরা আসবো, পানীয় জলের সংকট। দেখো, দিনের পর দিন যখন আমরা মাটির তলার জল কিন্তু ক্রমশ তুলে নিচ্ছি, তার ফলে কি হচ্ছে? শুষ্ক ঋতুতে কিন্তু মাটির তলার জল কিন্তু অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছে। তার ফলে কিন্তু এই টিউবওয়েল বা হ্যান্ড পাম্প বা এইগুলো দিয়ে কিন্তু জল আর অতটা কিন্তু আসছে না উপরে। তাই পানীয় জলের কিন্তু সংকট দেখা দিচ্ছে। এরপরে ৪ নম্বর দেখো, ভূভাগের নিমজ্জন। অর্থাৎ ভূভাগের নিচে কিন্তু যে পানীয় স্তর, জলের স্তর রয়েছে, সেই জলের স্তর কিন্তু শিলার মধ্যে থাকে। সেই শিলার মধ্যে দিয়ে জল যখন আরো নিচে নেমে যায় ধীরে ধীরে, তখন ওই ভূমিভাগটা বা উপরে যে আমাদের এই ঘর বাড়ি বা পুরো একটা এলাকা কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে নিচু হয়ে যেতে পারে। ফলে ভূমিভাগ কিন্তু নিমজ্জিত হতে পারে বা ধস নেমে যেতে পারে। সেটাও কিন্তু কূপ ও ভৌমজলের অতি ব্যবহারের ফলে হয়ে থাকে। ঠিক আছে স্টুডেন্ট? তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম কূপ ও ভৌমজলের কিভাবে ব্যবহার হয়। হুম। আর কূপ ও ভৌমজলের অতি ব্যবহারের ফলে কুফলগুলোও জানলাম। এটা তোমরা মাথায় রাখবে, পশ্চিমবঙ্গের কিন্তু প্রায় ১০ কোটি মানুষ, অর্থাৎ বেশিরভাগ মানুষই কিন্তু ভৌমজলকে পানীয় জল হিসেবে ব্যবহার করে। ঠিক আছে? এর পরের স্লাইডে স্টুডেন্ট আমরা এই যে এতক্ষণ যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা জানলাম বা পড়লাম, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য তৈরি করেছি। সেই প্রশ্নগুলো তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিও, বা উত্তর আমাকে বলার চেষ্টা করো। ঠিক আছে? প্রশ্নগুলো তোমরা তাহলে দেখো। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো স্টুডেন্ট, প্রথমেই আমরা আসবো যে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলে? তোমরা নিশ্চয়ই পড়ানোর সময় মন দিয়ে শুনেছো কোশ্চেনটা। বলো, তুমি বলো। ভেরি গুড। উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় কিন্তু তিস্তা নদীকে, তাই তো? আচ্ছা, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়?
দামোদর নদীকে। ভেরি গুড। তাহলে দামোদর নদীকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। কেন বাংলার দুঃখ বলা হয় সেটাও কিন্তু আমাদের জানতে হবে। বর্ষাকালে কিন্তু প্রচুর জল ধরে এই নদীগুলোতে, এবং আহ, উম, দুই কূল ছাপিয়ে কিন্তু প্রতি বছরই কিন্তু বন্যা হয়। তাই দামোদর নদীকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। পশ্চিমবঙ্গের গঙ্গার প্রবাহপথ কত কিলোমিটার? দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু গঙ্গার প্রবাহপথ মাত্র 20 কিলোমিটার, তাই তো? রাজমহল থেকে ধুলিয়ান, এই যে অংশটা রাজমহল কাছে প্রবেশ করেছে, প্রবেশ করে ধুলিয়ানের কাছে কিন্তু একটা বাংলাদেশে, আর একটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এই অংশটুকু কিন্তু মাত্র 20 কিলোমিটার। তাই পশ্চিমবঙ্গের গঙ্গার প্রবাহপথ মাত্র 20 কিলোমিটার। দেখো, দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? অর্থাৎ দ্বারকেশ্বর নদী এবং শিলাবতী নদী, এই দুটি নদী মিলিত হয়ে কিন্তু একটা নদীর নাম তৈরি হয়েছে। সেই নদীর নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই নদীর নাম কিন্তু রূপনারায়ণ নদী। ভেরি গুড। আচ্ছা, এরপরে তুমি আমাকে বলো, আমাদের যে ভারতবর্ষের জাতীয় নদী বা প্রধান নদী, তার নাম কি? গঙ্গা। ভেরি গুড। আমরা আগেই জেনেছি গঙ্গা কোথায় উৎপত্তি হয়েছে, কোথায় গিয়ে মিশেছে, তাই তো? আচ্ছা, জোয়ার ভাটা খেলে এমন দুটি নদীর নাম বলো। তুমি বলো, জোয়ার ভাটা খেলে এমন দুটি নদীর নাম। ভেরি গুড। মাতলা, বিদ্যাধরী, তাই তো? অর্থাৎ সুন্দরবন অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেখানে কিন্তু সবসময় জোয়ার ভাটা খেলে। আহ, মালভূমি অঞ্চলের কয়েকটি নদী, মালভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কিন্তু দামোদর নদী। ভেরি গুড। মালভূমি অঞ্চলের প্রধান নদী দামোদর নদী। এছাড়া রূপনারায়ণ, ময়ূরাক্ষী নদীও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আসছি, দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে উঠেছে কোন নদীর উপর? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি গড়ে উঠেছে কিন্তু দামোদর নদীর উপরে। এবং কেন গড়ে তোলা হয়েছে? এর মূল উদ্দেশ্য ছিল কিন্তু বন্যার হাত থেকে আমাদের পশ্চিমবঙ্গকে কিছুটা রক্ষা করা। কারণ দামোদর নদীতে কিন্তু প্রায়ই বন্যা হয়, প্রতি বছরই বর্ষাকালে বন্যা হয়। এই বন্যা থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে তোলা হয়েছিল। এছাড়া এই ডিভিসির মাধ্যমে কিন্তু ও, আহ, নদীতে পর্যটন, মাছ চাষ, জলবিদ্যুৎ উৎপাদন ইত্যাদি কিন্তু এই ডিভিসিতে বা দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্দেশ্য। নদীর উপরে বাঁধ দিয়ে কিন্তু এগুলো গড়ে উঠেছে। লাস্ট কোশ্চেন দেখো, তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে কোথা থেকে? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে কিন্তু জেমু হিমবাহ থেকে, সিকিমের জেমু হিমবাহ থেকে। আচ্ছা স্টুডেন্ট, এতগুলো গেল শর্ট কোশ্চেন। কিছু কিছু বট কোশ্চেনও আসতে পারে, 2 নাম্বার বা 3 নাম্বারেরও আসতে পারে। যেমন সুন্দরবন অঞ্চলের নদী সম্পর্কে আলোচনা করো, বা পার্বত্য অঞ্চলের নদী সম্পর্কে আলোচনা করো। এরকম তোমাদের তৈরি করে নিতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ক্লাস। আজকে তোমাদের এটুকুই ছিল। পরবর্তী ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ ক্লাস।